বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক অনলাইনে ক্লাসে তোমাদের আবারও স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ সাখাওয়াত হোসেন, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ মার্কেটিং, দনিয়া ইউনিভার্সিটি কলেজ, ঢাকা। তোমরা জানো যে গোটা বিশ্বব্যাপী করোনা মহামারীর কারণে শ্রেণীকক্ষে পাঠদান কর্মসূচি আপাতত বন্ধ রয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানসমূহ বন্ধ। এই অবস্থায় শিক্ষার্থীদের লেখাপড়া যাতে বন্ধ হয়ে না যায়, সেই জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় অনলাইনের মাধ্যমে ক্লাস পরিচালনার এই মহতী উদ্যোগ গ্রহণ করেছে। এই জন্য আমি তাদের অশেষ ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি তাদের এই মহতী উদ্যোগে আমি সামিল হতে পেরে নিজেকে ধন্য এবং গর্বিত মনে করছি, এবং এই জন্য তাদেরকে আবারও অশেষ ধন্যবাদ জানাচ্ছি। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলছো এবং সামাজিক দূরত্ব বজায় রেখে নিরাপদ এবং সুস্থ আছো। তো এর আগে আমরা বিবি অনার্স পার্ট 3 অর্গানাইজেশনাল বিহেভিয়ার এই কোর্সের 7টি অধ্যায়ের উপরে আমরা 7টি ক্লাস নিয়েছি। তবে এই 7ম অধ্যায় যেটি রয়েছে, এমপ্লয়ি অ্যাটিটিউড অ্যান্ড দেয়ার ইফেক্ট, অর্থাৎ কর্মী মনোভাব এবং তাদের ফলাফল, এই অধ্যায়টি কন্টেন্টগুলো অর্থাৎ আলোচ্য সূচিগুলো একটু বড় হওয়ার কারণে এই চ্যাপ্টারটাকে আমি দুটি ভাগে ভাগ করে আলোচনা করছি। এটা তোমাদের এর আগে ক্লাসে আমি বলেছিলাম। আগে কর্মী মনোভাব নিয়ে আমরা আলোচনা করেছি, আজকে তার ফলাফল অর্থাৎ কার্য সন্তুষ্টি নিয়ে আমি আজকে আলোচনা করব। এটিও 7ম অধ্যায়েরই অংশ। তো এই স্তরে অর্থাৎ এই পর্যায়ে এসে আমরা প্রথমে জানবো যে কার্য সন্তুষ্ট কি। ইংরেজিতে একটা কথা আছে যে স্যাটিসফ্যাকশন ইজ এ সাইকোলজিক্যাল গেইন, অর্থাৎ কার্য সন্তুষ্টি হলো মনস্তাত্ত্বিক সাফল্য। কিন্তু কর্মী ব্যবস্থাপনায় কর্মীর কার্য মূল্যায়ন ও প্রয়োজনীয় পুরস্কারের উপর কর্মীদের কার্য সন্তুষ্টি অনেকাংশে নির্ভরশীল। কর্মসন্তুষ্টি কাজের ধরন নির্ধারণের পূর্ব শর্ত হিসাবে কাজ করে। এই সন্তুষ্টি বিষয়টি একটি আপেক্ষিক বিষয়। সাধারণত কোনো কাজের প্রতি, অর্থাৎ একজন কর্মী যে সংগঠনে জড়িত থাকে সেই কর্মের প্রতি তার যে পজিটিভ মনোভাব অর্থাৎ ইতিবাচক যে মনোভাব, সেটি এই কার্য সন্তুষ্টি বলা হয়ে থাকে। ব্যাপক অর্থে এরকম বলা যায় যে একটি প্রতিষ্ঠানের অনুকূল কর্ম পরিবেশের মধ্যে একজন কর্মী যখন একাগ্র চিত্তে কোনো ধরনের তার সমস্যা ছাড়া, কোনো ধরনের অর্থাৎ অবজেকশন অর্থাৎ কোনো ধরনের অভিযোগ ছাড়া যখন সে স্বতঃস্ফূর্তভাবে কার্য সম্পন্ন করে, তখন সেটাকে আমরা কার্য সন্তুষ্টি বলে থাকি। এখানে জে.ডব্লিউ. নিউস্ট্রম এবং কিথ ডেভিস, ওনারা দুজন বিশেষজ্ঞ লেখক, ওনারা কার্য সন্তুষ্টি সম্পর্কে যে কথাটি বলেছেন সেটি এইরকম যে কার্য সন্তুষ্টি হলো কার্য সংক্রান্ত বিষয়ে কর্মীদের অনুকূল ও প্রতিকূল ধারণা, অর্থাৎ কর্মীরা যে কাজ করছে সেটা সম্পর্কে তাদের অনুকূল বা প্রতিকূল অর্থাৎ ভালো বা মন্দ ধারণা, এই বিষয়টিকে কার্য সন্তুষ্টি বলা হয়ে থাকে। এসপি রবিন্স উনি যে কথাটি বলছেন যে কার্য সন্তুষ্টি বলতে কোনো কাজের প্রতি কোনো ব্যক্তির সাধারণ মনোভাবকে বোঝায়, অর্থাৎ একজন ব্যক্তি কাজের প্রতি সে যে কাজটি করছে এটির যে সাধারণ যে মনোভাব, এটি তার কাছে ভালো কি ভালো না, এটি তার চাহিদা পূরণ করছে কি পূরণ করছে না, এই বিষয়টি, এই মনোভাবটি হলো কার্য সন্তুষ্টি। এখানে আরেকটু এসপি রবিন্স আরেকটু কথা বলছে, সেটি হলো যে এটি হচ্ছে কার্য হতে প্রাপ্ত এবং প্রত্যাশিত পুরস্কারের মধ্যকার পার্থক্য, অর্থাৎ একজন কর্মী যে কাজ করছে এবং তার বিপরীতে সে যেটি পেতে চায়, সেই তার প্রত্যাশিত চাহিদা এবং প্রাপ্তির মধ্যে যে পার্থক্য, সেটিকেই কার্য সন্তুষ্টি বলে। যদি এই পার্থক্যের পরিমাণ কম হয়, তার যদি প্রত্যাশিত পুরস্কারের যে চাহিদাটি সেটি যদি মোটামুটিভাবে পূরণ হয়, তাহলে সে সন্তুষ্টি অর্জন করবে। তো এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে কার্য সন্তুষ্টি কর্মীদের কার্যক্ষেত্রে কার্য সম্পর্কিত বিষয় এতে ইতিবাচক বা নেতিবাচক যে ধারণা, সেটি হলো কার্য সন্তুষ্টি। তো শিক্ষার্থীরা, আমরা জব স্যাটিসফ্যাকশন বা কার্য সন্তুষ্টি সম্পর্কে আমরা জানলাম। এটি একটি সংজ্ঞাগত ধারণা। তো এই কার্য সন্তুষ্টির প্রকৃতি বা বৈশিষ্ট্যটা কি, কার্য সন্তুষ্টির ভিতরে কি কি বিষয় অন্তর্ভুক্ত থাকে, সেটি নিয়ে আমরা এখন আলোচনা করব।
তো আমরা আরো বলতে চাই যে এই কার্য সন্তুষ্টি সম্পর্কে যে মানুষের প্রত্যাশা এবং প্রাপ্তির মধ্যে যে একটি ভারসাম্য কথা এসপি রবিন্স বলেছেন, যে সে যা প্রত্যাশা করে এবং সে যা পাচ্ছে, এইটার পার্থক্যটাই হলো তার কার্য সন্তুষ্টি। তো মানুষের প্রত্যাশা প্রাপ্তির মধ্যে এই একটি ভারসাম্য অবস্থা তৈরি হলে সে সন্তুষ্ট হয়। প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে কর্মীর সন্তুষ্টি বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর একটা বিষয়। কর্মীর কাজ যত বেশি মাত্রায় তার প্রত্যাশা পূরণ করতে পারবে, সে তত বেশি সন্তুষ্ট হবে। সন্তুষ্ট প্রতিষ্ঠানের ক্ষেত্রে কর্মীদের সন্তুষ্টির মাত্রাটি ইতিবাচক হয় বাঞ্ছনীয়। একজন কর্মী তার কাজের প্রতি অসন্তুষ্ট থাকতে পারে, কিন্তু তার অর্থ এই নয় যে সে তার কাজের প্রতি পরিপূর্ণভাবে অসন্তুষ্ট। আসলে তার কাজের প্রতি সন্তুষ্ট থাকলেও একজন কর্মী অন্য কোনো কারণে বা ভিন্ন কোনো কারণে অসন্তুষ্ট থাকতে পারে। কাজের পরিবেশ সম্পর্কে তার অথবা পারিবারিক কোনো সমস্যা থাকতে পারে, সেই জন্য তার মানসিক বিশৃঙ্খলা থাকতে পারে। তো সে যাই হোক, আমরা এখন কার্য সন্তুষ্টির প্রকৃতি বা বৈশিষ্ট্যের সময় আমরা আলোচনা করব। প্রথমে হলো যে বৈশিষ্ট্য রয়েছে সেগুলো ধারণা। কার্য সন্তুষ্টি আমরা আগেই বলছি যে কাজের প্রতি কর্মীর অনুকূল বা প্রতিকূল যে ধারণা, এটির বহিঃপ্রকাশই হচ্ছে কার্য সন্তুষ্টি। কোনো কাজ বা পরিবেশ সম্পর্কে ধারণা ও তার বাস্তবিক যে তারতম্যের যে বিষয়টি, এই তারতম্যের মিল বা অমিল এই বিষয়টি থেকেই সাধারণত কার্য সন্তুষ্টির সৃষ্টি হয়ে থাকে। এরপরে যে বিষয়টি আসছে সেটি হলো আবেগজনিত অবস্থা। কার্য সন্তুষ্টির আরেকটি অন্যতম বৈশিষ্ট্য হলো যে আবেগজনিত অবস্থা, অর্থাৎ কার্য সন্তুষ্টির কাজের প্রতি একজন কর্মীর যে অভিজ্ঞতালব্ধ যে আনন্দদায়ক বা ইতিবাচক যে ভাবাবেগের একটা অবস্থান মাত্র। অর্থাৎ একটি কর্মী যে একটা কাজ করছে, এটির প্রতি তার অভিজ্ঞতালব্ধ আনন্দদায়ক বা ইতিবাচক ভাবাবেগই হচ্ছে কার্য সন্তুষ্টি। অর্থাৎ তার সন্তুষ্টি যে আনন্দ বা তার ভাবাবেগের সাথে জড়িত, এটি একটি আবেগজনিত বিষয়। এই যে কার্য সন্তুষ্টি, এটি একটি আবেগজনিত বিষয়। কেননা যুক্তিবাদ বা বাস্তবিক মানসিক তুষ্টির প্রকাশ ঘটানো যায় না, অর্থাৎ ঘটাতে পারে না। যুক্তি দিয়ে এটিকে উপস্থাপন করা সম্ভব নয়। এটি একটি ভাবাবেগের বিষয় অথবা অনুভূতির বিষয়। এরপরে রয়েছে কাজের পরিবেশ। এই কার্য সন্তুষ্টির বিষয়টি সাধারণত কাজের পরিবেশের উপর নির্ভর করে। কাজের পরিবেশ যদি অনুকূল হয় তাহলে সন্তুষ্টি বাড়ে, যদি কাজের পরিবেশ যদি পজিটিভ না হয় তাহলে তার অসন্তুষ্টি বাড়ে। কার্য সন্তুষ্টি কার্যদল, সাধারণ কার্য পরিবেশ, কোম্পানির প্রশাসনিক বা আর্থিক সুবিধা এবং তত্ত্বাবধানে যে কার্যক্রম রয়েছে সেটার উপরে এই কার্য সন্তুষ্টি নির্ভরশীল। এর যে পরে যে পয়েন্টটি রয়েছে প্রত্যাশা, এক্সপেকটেশন। মূলত কার্য সন্তুষ্টি বিষয়টি প্রত্যাশা থেকেই মানে উঠে আসে। তার যে প্রত্যাশা সেটা যদি সে পায় তাহলে সে সন্তুষ্ট হয়, আর যদি না পায় তাহলে সে অসন্তুষ্ট হয়। অর্থাৎ কার্য সন্তুষ্টি কাজের পারিপার্শ্বিক এবং অন্যান্য উপাদানের প্রভাবে গঠিত একজন কর্মীর প্রত্যাশা। অর্থাৎ সে যে পরিবেশের মধ্যে থাকে এবং তার উপর যে অন্যান্য উপাদান প্রভাব বিস্তার করে, এটার মাধ্যমে সে যে কাজ থেকে যা কিছু প্রত্যাশা করে সেটার প্রাপ্তির সাথে তার সন্তুষ্টি এবং অপ্রাপ্তির সাথে তার অসন্তুষ্টি বিষয়টি জড়িত থাকে। এরপর যে বৈশিষ্ট্যটি আছে সেটা হলো সম্পৃক্ততা। এই কার্য সন্তুষ্টি বিষয়টি কর্মীর সাথেই সম্পৃক্ত থাকে। অর্থাৎ কর্মী যখনই কাজ করতে আসে তার সাথেই কার্য সন্তুষ্টি বিষয়টি জড়িত থাকে। অর্থাৎ একজন কর্মী যে তার কাজ অথবা প্রতিষ্ঠানে একটি বিভাগের কাজ সে সন্তোষজনকভাবে সমাধান করতে পারে অথবা অসন্তোষজনকভাবে সমাধান করতে পারে। কাজের সঙ্গে জড়িত কর্মীরা প্রত্যাশা প্রাপ্তি নিয়ে অসন্তুষ্ট বা সন্তুষ্ট হতে পারে। অর্থাৎ সে যখন কাজ করতে আসে তার এই বিষয়টি সে সাথে করে নিয়ে আসে, এটি তার সাথে জড়িত থাকে। অর্থাৎ কর্মীর কাজের সাথে কার্য সন্তুষ্টি বিষয়টি জড়িত থাকে। এরপর যেটি আছে সেটি হলো মনোবল বৃদ্ধি। এই কার্য সন্তুষ্টির বিষয়টি কর্মীদের মনোবল বৃদ্ধিতে একটি ভালো প্রভাব সৃষ্টি করতে পারে। যদি কার্য সন্তুষ্টি থাকে তাহলে কর্মীর কর্মোদ্যম বৃদ্ধি পায় এবং প্রতিষ্ঠান তার লক্ষ্য বাস্তবায়ন করতে সক্ষম হয়ে থাকে। এরপর রয়েছে উৎপাদনের গুণগত মান ও পরিমাণ বৃদ্ধি। যদি কর্মীরা কার্য সন্তুষ্টি লাভ করতে পারে তাহলে তারা মনোযোগ সহকারে দায়িত্ব এবং কর্তব্য পালন করবে
এতে উৎপাদনের পরিমাণ এবং উৎপাদনের কৃত পণ্যের যে গুণগত মান সেটি বৃদ্ধি পাবে। আর যদি কার্য সন্তুষ্টি যদি তার ভালো না হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে, তার কার্যক্ষেত্রে অনুপস্থিতির পরিমাণ বেড়ে যাবে এবং শ্রম ঘূর্ণায়মানতা বৃদ্ধি পাবে এবং তার উৎপাদনের ক্ষেত্রে উৎপাদনের পরিমাণ এবং গুণগত মান খারাপ হবে। এরপরে আরো একটি বৈশিষ্ট্য হলো যে কার্য সন্তুষ্টি পরিমাপ। এখানে যে কথাটি বলা হচ্ছে সেটা হলো যে এই কার্য সন্তুষ্টির বিষয়টি এখানে যারা কাজ করছে এই এই কাজের মাধ্যমে সংগঠন যে ফল লাভ করছে, এই এই যে ফল লাভটি অর্থাৎ সাংগঠনিক যে ফলপ্রদতা, এই ফলপ্রদতার জন্য কার্য সন্তুষ্টির পরিমাপ করা হয়। প্রশ্নপত্র প্রণয়ন কিংবা সাক্ষাৎকার পদ্ধতির মাধ্যমে এখানে কর্মীদের চাহিদা মনোভাব জেনে নেওয়া হয় এবং সেই অনুযায়ী তাদের কার্য সন্তুষ্টির ব্যবস্থা করতে বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়ে থাকে। তো শিক্ষার্থীরা এই হলো কার্য সন্তুষ্টির প্রকৃতি ও বৈশিষ্ট্যসমূহ। এরপরে আমরা যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো কার্য সন্তুষ্টির গুরুত্ব ও প্রয়োজনীয়তা। একজন কর্মী যে কাজ করছে, সংগঠনে যে কাজ করছে, সেই ক্ষেত্রে তার কার্য সন্তুষ্টির প্রয়োজনীয়তা বা গুরুত্ব আছে কিনা সেটি নিয়ে আমরা আলোচনা করব। যদিও মনে করা হয় যে কার্য সন্তুষ্টি সরাসরি কর্মীর উৎপাদনশীলতাকে প্রভাবিত করে, কিন্তু বাস্তবে অবস্থা কিছুটা ভিন্নতর, কেননা কর্মসন্তুষ্টি প্রতিষ্ঠানের আরো অনেক কিছুকে প্রভাবিত করে, শুধুমাত্র উৎপাদনকে না। যে কার্য সন্তুষ্টি না থাকলে উৎপাদন বৃদ্ধি পাবে না, বিষয়টি শুধু এই উৎপাদনশীলতার সাথে সম্পৃক্ত না, আরো অনেক কিছু এটা দ্বারা প্রভাবিত হয়। যেমন প্রতিষ্ঠানের মধ্যে কার্য সন্তুষ্টি থাকলে দুর্ঘটনার পরিমাণ হ্রাস পায়, শ্রমিকদের ঘূর্ণায়মানতার পরিমাণ কমে যায়, তারপরে প্রশাসনের ভিতরে গতিশীলতা অর্জিত হয় এবং একজন সন্তুষ্ট কর্মী অসন্তুষ্ট কর্মী থেকে সংগঠন অনেক বেশি কার্যকর ভূমিকা পালন করতে পারে। এই সমস্ত কারণে উৎপাদন ক্ষেত্রে বা সংগঠনে সন্তুষ্টি গুরুত্ব বা প্রয়োজনীয়তা অনেক বেশি। তো এখন আমরা শিক্ষার্থীরা কার্য সন্তুষ্টি গুরুত্ব এবং প্রয়োজনীয়তার সময় আমরা পয়েন্ট আকারে আলোচনা করব। প্রথম যেটা রয়েছে সেটা প্রশাসনিক সহজতা। প্রশাসন সাধারণত কর্ম সম্পাদন করার জন্য পরিকল্পনা প্রণয়ন করেন, দিক নির্দেশনা নির্ধারণ করেন, কিন্তু বাস্তবিকভাবে কাজ করে কর্মীরা। তো এই কর্মী বা কর্মচারীদের যে যদি উচ্চ কার্য সন্তুষ্টি থাকে, তাহলে তারা উৎসাহ ভরে তাদের উপর যে অর্পিত দায়িত্ব সেটা তারা সঠিকভাবে সম্পাদন করে এবং প্রশাসকদের প্রতি কর্মীদের একটা সন্তুষ্টি মনোভাব বিরাজ করে, অর্থাৎ প্রশাসকদের প্রতি তারা সন্তুষ্ট থাকে এবং প্রশাসকদের সাথে কর্মচারীদের একটা সুসম্পর্ক বজায় থাকে, যেটি শিল্প প্রবৃদ্ধির জন্য অন্যতম শর্ত। তো সন্তুষ্ট কর্মীকে সহজে নিয়ন্ত্রণ করা যায়, সন্তুষ্ট কর্মী মনোভাব সহজে ধারণ করে এবং করা যায় এবং ব্যবস্থাপনা তার কাজটি খুব সহজে সম্পাদন করতে পারে। এরপরে যেটি রয়েছে সেটা হলো অনুপস্থিতি হ্রাস। যদি কর্মী সন্তুষ্ট হয় তাহলে সে প্রতিষ্ঠানের কাজকে নিজের কাজ মনে করে এবং সংগঠনে সে সুস্থ আচরণ করে, সুস্থ আচরণিক পরিবেশ সৃষ্টি এবং উন্নয়ন সাধনে সে সহযোগিতা করে এবং সে তার যে দায়িত্ব সেইটি পালন করার জন্য সে সবসময় পজিটিভ থাকে এবং প্রতিষ্ঠানের কার্য সম্পাদনের ক্ষেত্রে তার আচরণও পজিটিভ থাকে, অনুকূল থাকে। ফলে প্রতিষ্ঠানের মধ্যে একটি ভালো কার্য পরিবেশ তৈরি হয় এবং পাশাপাশি তার কাজে ফাঁকি দেওয়ার প্রবণতা কমে যায়, অনুপস্থিতির হারও কমে যায়। এছাড়াও আরেকটি বিষয় আছে, সেটা হলো যে এই কার্য সন্তুষ্টির কারণে কার্যে অনুপস্থিতি হ্রাসের পাশাপাশি কাজ ছেড়ে চলে যাওয়ার পরিমাণটাও কমে যায়, অর্থাৎ লেবার টার্নওভার যেটা রয়েছে সেটাও কমে আসে, কারণ কর্মী সন্তুষ্ট থাকে বলে সেই কাজ ছেড়ে চলে যেতে চায় না। এরপরে যেটি রয়েছে সেটা অসন্তোষ। কর্মচারীর মধ্যে যদি উচ্চমাত্রায় কার্য সন্তুষ্টি থাকে, তাহলে সংগঠনে যদি কোনো রকম অনভিপ্রেত অর্থাৎ খারাপ কোনো পরিবেশ সৃষ্টি হয়, অর্থাৎ অনভিপ্রেত কোনো অবস্থা যদি সৃষ্টি হয়, তাহলে সে এটা তার পক্ষে সে এটা মোকাবেলা করার জন্য সচেষ্ট হয়। অর্থাৎ যদি সন্তুষ্টি থাকে তাহলে সেই এই ধরনের পরিস্থিতিগুলো মোকাবেলা করার জন্য প্রয়োজনীয় কাজ করে এবং সে সন্তুষ্ট চিত্তে সে প্রতিষ্ঠানের দায়িত্ব সে পালন করে। এরপর হচ্ছে দুর্ঘটনা হ্রাস। যদি শ্রমিকের ভিতরে কার্য সন্তুষ্টি ভালো থাকে, সেক্ষেত্রে সে কাজে মনোযোগী হবে,
সে যে মেশিনারিজ বা উৎপাদনের যে উপকরণ সেগুলো সে ব্যবহার করবে, সেগুলো ব্যবহারের ক্ষেত্রে সে কোনো অবহেলা করবে না। সে নিয়মিতভাবে উপস্থিত না থাকা এটি সে করবে না, তত্র সে ঘোরাঘুরি করবে না। এবং যন্ত্রে মাত্রাতিরিক্তভাবে কাজ চাপানো এগুলো সে করবে না। ফলে এগুলো না থাকলে কি হবে, যে প্রতিষ্ঠানে দুর্ঘটনার সংখ্যা কমে আসবে এবং প্রতিষ্ঠানে মারাত্মক কোনো দুর্ঘটনা যেগুলো ঘটে থাকে সেগুলোর মাত্রা আস্তে আস্তে কমে যাবে। এরপরে যে বিষয়টি আসে, ৫ নম্বর উৎপাদনশীলতা বাড়ায়। অবভিয়াসলি যদি কর্মীদের কার্যসন্তুষ্টি যদি উচ্চ মাত্রায় থাকে, তাহলে তারা সংগঠনের কাজকে নিজের কাজ মনে করবে, সংগঠনের সাফল্যকে নিজের সাফল্য মনে করবে এবং সেই কারণে তারা কি করবে, কোনো রকমভাবে ফাঁকি দিবে না বা কাজ থেকে দূরে থাকার প্রবণতা হ্রাস পাবে। তারা যতটুকু ভাবে সহযোগিতাপূর্ণভাবে এবং প্রতিষ্ঠানকে সাপোর্ট করে তারা কাজ করবে এবং প্রতিষ্ঠানের যে উৎপাদনশীলতা এটি দিনে বৃদ্ধি পাবে। এরপরে যেটি রয়েছে শৃঙ্খলা বৃদ্ধি। কার্যসন্তুষ্টির কারণে শৃঙ্খলাজনিত সমস্যা থাকবে না, কমে যাবে। যদি কার্যসন্তুষ্টি থাকে তাহলে সেক্ষেত্রে এখানে কর্মচারীদের ভিতরে মতানৈক্য, রেষারেষি, ব্যবস্থাপনা সিদ্ধান্তে অগ্রাহ্য, ধীরে চলা ইত্যাদি যে অবস্থা সৃষ্টি হয় সেগুলো এখানে থাকবে না। যদি কার্যসন্তুষ্টি না থাকে তাহলে কর্মচারীদের মধ্যে মতানৈক্য দেখা দিবে, রেষারেষি দেখা দিবে, ব্যবস্থাপনার সিদ্ধান্তে অগ্রাহ্য করা ইত্যাদি দেখা দিবে। যদি উচ্চ কার্যসন্তুষ্টি থাকে কর্মীদের ভিতরে, তার শান্তি ও সৌহার্দ্য সহ সম্পর্ক প্রতিষ্ঠিত হবে। ফলে সর্বত্র কিন্তু শৃঙ্খলা বজায় থাকবে। এরপরে হচ্ছে দুর্নীতি রোধ। যদি কার্যসন্তুষ্টি থাকে, যদি কর্মীর মনোভাব পজিটিভ থাকে, তাহলে সে কি করবে, কোনো দুর্নীতির সে জড়িয়ে পড়বে না। অর্থাৎ অবৈধভাবে সে প্রতিষ্ঠান থেকে কোনো কিছু অর্জন করার সে চেষ্টা করবে না। কারণ সে সন্তুষ্ট হয়েছে, তার কারণ হলো তার যে প্রত্যাশা সে প্রতিষ্ঠান থেকে সেটা পাচ্ছে। অর্থাৎ কার্যসন্তুষ্টি মানেই হলো তার যে প্রত্যাশিত অবস্থা সেটি ভালো। অর্থাৎ সেটা হলে সে আর দুর্নীতির দিকে এগিয়ে যাবে না। এরপর রয়েছে আয় বৃদ্ধি। কার্যসন্তুষ্টি কারণে প্রতিষ্ঠানের যে কার্য পরিবেশ, অর্থাৎ সেখানে উৎপাদন বেশি হয়, সেখানে অপচয় কম হয়, ব্যবসায়িক কার্যক্রম ঠিকমতো চলে। ফলে এখানে প্রতিষ্ঠানে অর্থের আগমনের পথ সুগম হয়, পাশাপাশি কিন্তু কর্মীর আয়ও বেড়ে যায়। এরপর যে বিষয়টি আছে কর্মসন্তুষ্টি হলো মনোবল বৃদ্ধি। কর্মসন্তুষ্টি যদি অর্জন করতে পারে বা অর্জিত হয়, তাহলে সেক্ষেত্রে বোঝা যায় যে কর্মী তার যে ব্যক্তিগত চাহিদা প্রত্যাশা সেটি পূরণ হয়েছে। ফলে কর্মীর যে কর্মোদ্যোগ এবং পাশাপাশি সে যে ভালো কাজ করছে এবং তার যে বেতন বেড়েছে এই বিষয়ের কারণে তার মনোবল বেড়ে যায় এবং সে ভালোভাবে কাজ করতে পারে। এরপর ১০ নম্বর যেটি রয়েছে সেটা হলো উত্তম কর্মী ব্যবস্থাপনার সম্পর্ক সৃষ্টি। কার্যসন্তুষ্টি থাকলে শ্রমিকদের ব্যবস্থাপনার উপরে তার কোনো অভিযোগ থাকবে না এবং কার্যসন্তুষ্টি থাকলে কর্মীরা যত্ন সহকারে প্রতিষ্ঠানের কার্যক্রম সম্পাদন করবে। ফলে ব্যবস্থাপকদের ও কর্মীর উপর কোনো অভিযোগ থাকবে না। এক্ষেত্রে উত্তম কর্মী ব্যবস্থাপনার সম্পর্ক সৃষ্টি হবে। এবং পাশাপাশি এই ধরনের পরিস্থিতির কারণে সুন্দর একটি সংগঠনে একটি সুন্দর আচরণিক পরিবেশের সৃষ্টি হবে এবং পারস্পরিক শ্রমিক এবং ব্যবস্থাপকরা পারস্পরিক সহযোগিতার মাধ্যমে প্রতিষ্ঠানের কর্মকাণ্ড সম্পাদন করতে সক্ষম হবে। এবং শিক্ষার্থীরা সর্বশেষ যে বিষয়টি আমরা কার্যসন্তুষ্টি গুরুত্ব বা প্রয়োজনীয়তার ক্ষেত্রে আমরা লক্ষ্য, সেটা হলো শ্রম বিরোধ মোকাবেলা। একমাত্র প্রতিষ্ঠানে যে শ্রম বিরোধ হয়, শ্রমিকদের ধর্মঘট বা প্রতিষ্ঠানে তাদের বিভিন্ন ধরনের দাবি আদায়ের ক্ষেত্রে হরতাল, এই বিষয়গুলি কার্যসন্তুষ্টি অর্জনের মাধ্যমে হ্রাস করা সম্ভব। যদি কর্মীদের কার্যসন্তুষ্টি, কর্মীরা যা প্রত্যাশা করে, যেগুলো পেলে তারা সন্তুষ্ট হবে, সেগুলো যদি পরিপূরণের ব্যবস্থা করা যায়, অর্থাৎ তাদের ভিতরে যে কার্যসন্তুষ্টি যদি অর্জন করানো যায়, তাহলে সেক্ষেত্রে শ্রমবিরোধ বা এই ধরনের হরতাল পরিহার হবে এবং প্রতিষ্ঠান সুষ্ঠুভাবে চলতে সক্ষম হবে। তো শিক্ষার্থীরা এই হলো একটি সংগঠনের ক্ষেত্রে কার্যসন্তুষ্টির গুরুত্ব এবং প্রয়োজনীয়তা। এবং এই দিক থেকে আমরা বলতে পারি, যদি ব্যবস্থাপকরা সফল হতে চান বা প্রতিষ্ঠান যদি সফলতার সহিত তার কর্মকাণ্ড পরিচালনা করতে চায়, তাহলে অবশ্যই কার্যসন্তুষ্টি অর্জন করতে হবে। কার্যসন্তুষ্টি যদি অর্জিত হয় শ্রমিকদের মধ্যে, তাহলে প্রতিষ্ঠান ঠিকমতো চলতে পারবে। তো শিক্ষার্থীরা এরপরে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো কার্যসন্তুষ্টির উপাদানগুলো কি কি, অর্থাৎ কার্যসন্তুষ্টি কি কি বিষয়ের সাথে জড়িত, সেই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। আমরা পূর্বে বলেছি যে কার্যসন্তুষ্টি বিষয়টি একটি কর্মীর মানসিক ও পারিপার্শ্বিক উপাদানের সাথে জড়িত। তাই ব্যবস্থাপনাকে একজন কর্মীর সন্তুষ্টি অসন্তুষ্টি নির্ধারণের জন্য কিছু উপাদান কে বিবেচনা করতে হয়।
অর্থাৎ কর্মী কি সন্তুষ্ট না অসন্তুষ্ট এইটি নির্ধারণ করার জন্য কিছু উপাদানকে তাকে বিবেচনা করতে হয়। তো কর্মী সন্তুষ্টি এই বিষয়টি নিয়ে বহু সংখ্যক গবেষণা পরিচালিত হয়েছে এবং একজন বিশেষজ্ঞ VS ব্রুম উনি এই কর্মসন্তুষ্টি বিষয়ে অনেক ধরনের গবেষণা পরিচালনা করে উনি কর্মসন্তুষ্টির প্রধান কতগুলো উপাদান উনি চিহ্নিতকরণ করেছেন। সেই উপাদানগুলো আমাদের স্লাইডে স্ক্রিনে দেখা যাচ্ছে। কার্য সন্তুষ্টি উপাদান, তিনি 3 ধরনের কর্মসন্তুষ্টি উপাদানের কথা বলেছেন। একটি হলো ব্যক্তিগত উপাদান, দ্বিতীয় হলো কর্ম সম্পর্কিত উপাদান, তৃতীয় হলো কার্য বহির্ভূত উপাদান। তো আমরা প্রথমে ব্যক্তিগত উপাদান নিয়ে আলোচনা করব। ব্যক্তিগত উপাদানের মধ্যে প্রথমে যে বিষয়টি আসে সেটি হলো ব্যক্তিত্ব। অর্থাৎ একজন কর্মী কার্য সন্তুষ্টি কেমন হবে না হবে সেটি নির্ভর করবে তার ব্যক্তিত্বের উপরে। অর্থাৎ সে যদি সুস্থ হয়, স্বাভাবিক হয়, তাহলে সেই ক্ষেত্রে তার কার্য সন্তুষ্টি ভালো হবে। আর তার যদি সে যদি সুস্থ না হয়, সে যদি অস্বাভাবিক আচরণের লোক হয়, তার যদি কোনো স্নায়ু সমস্যা থাকে বা এই ধরনের কোনো প্রবলেম থাকে, সেই ক্ষেত্রে কিন্তু তার আচরণে কখনো কর্মতুষ্টি অর্জন করতে সে পারবে না। অতএব এই যে কর্মীর যে ব্যক্তিত্ব, এটি ব্যবস্থাপককে অবশ্যই গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে। এরপরে যে বিষয়টি আসে কার্য সন্তুষ্টির উপাদান বা নির্ধারকের মধ্যে, সেটি হলো বয়স ও অভিজ্ঞতা। বিভিন্ন পেশায় নিয়োজিত বহু সংখ্যক কর্মচারীর উপর পরিচালিত অনেক গবেষণা ফলাফল পর্যালোচনা করে হার্জবার্গ ও তার সহযোগীরা দেখেন যে অধিকাংশ ক্ষেত্রেই কর্মসন্তুষ্টির বিষয়টি বয়স ও অভিজ্ঞতার অর্থবহ সম্পর্ক বিদ্যমান রয়েছে। অর্থাৎ হার্জবার্গ যে কথাটি বলছেন যে এই কার্য সন্তুষ্টির বিষয়টি কর্মীদের বয়স এবং অভিজ্ঞতার সাথে অর্থবহ সম্পর্ক রয়েছে। অর্থাৎ বয়স ও অভিজ্ঞতা যত বাড়বে তাদের কার্য সন্তুষ্টি তত বেশি হবে। বয়স এবং অভিজ্ঞতা যদি কম থাকে, তাহলে সেক্ষেত্রে প্রতিষ্ঠান থেকে সে সুবিধা কম পাবে, তার সন্তুষ্টি কম থাকবে। এরপর রয়েছে স্বাস্থ্য। স্বাস্থ্যের সাথে অ্যাকচুয়ালি কর্মসন্তুষ্টির সম্পর্কটি একটু বিতর্কিত। বিভিন্ন গবেষণা ফলাফল থেকে এর সামঞ্জস্যপূর্ণ তথ্য প্রমাণ না পাওয়া গেলেও কিছু ক্ষেত্রে দেখা গেছে যে তীব্র অথবা দীর্ঘস্থায়ী মানসিক ও শারীরিক রোগ ব্যাধির ফলে অনেক সময় কর্মীদের কার্য সন্তুষ্টি কমে যায়। অর্থাৎ রোগাক্রান্ত একজন কর্মী নিজের উপর বিরক্ত থাকে এবং খুব সহজেই তার অসন্তুষ্টি সে প্রকাশ করে। অর্থাৎ সে কাজের পরিবেশ ভালো থাকলে তার শারীরিক সমস্যার কারণে সে কিন্তু সন্তুষ্টি অর্জন করতে পারে না। তাহলে স্বাস্থ্যের বিষয়টিও কার্য সন্তুষ্টি একটি গুরুত্বপূর্ণ উপাদান। এরপরে রয়েছে নারী পুরুষ বা অর্থাৎ লিঙ্গ বা ও বৈবাহিক অবস্থা। অর্থাৎ এখানে যে বিষয়টি বলা হচ্ছে সেটি হলো যে গবেষণায় দেখা গেছে যে পুরুষদের তুলনায় মহিলারা কর্মক্ষেত্রে উচ্চাভিলাষী চিন্তাধারা তাদের কম থাকে। মহিলারা সাধারণত এই তাদের যে কর্ম রয়েছে সেখানে অন্যান্য উপাদানের চেয়ে কম শর্ত, পরিবেশ বা মানবীয় সম্পর্কের উপরে তারা অধিক গুরুত্ব দিয়ে থাকে। এই কারণে দেখা যায় যে তুলনামূলকভাবে পুরুষের চেয়ে মহিলাদের কর্মসন্তুষ্টির পরিমাণ বেশি থাকে। তাহলে এই বিষয়টিও কর্মসন্তুষ্টি নির্ধারণে ভূমিকা রাখে। এরপরে পঞ্চম যেটি রয়েছে সেটি হলো বুদ্ধিমাত্রা। বুদ্ধিমত্তার সঙ্গে সন্তুষ্টির সম্পৃক্ততা প্রধানত নির্ভর করে যে বুদ্ধির মাত্রা ও কর্মের প্রকৃতির ওপর। বেশি বুদ্ধিমান শ্রমিক কর্মচারীরা সহজে বেশি অন্তুষ্ট, অর্থাৎ যারা বেশি বুদ্ধিমান শ্রমিক কর্মচারী তাদেরকে যদি সহজ কাজ দেওয়া হয় তাহলে তারা অসন্তুষ্ট হয়, তারা তাড়াতাড়ি বিরক্ত হয়। অপরদিকে যাদের কম বুদ্ধিমান অর্থাৎ যারা স্থূল বুদ্ধি সম্পন্ন, তাদেরকে যদি জটিল কাজ দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে তারা বিরক্ত বোধ করে, অর্থাৎ সেটা তারা করতে চায় না। তাহলে বুদ্ধিমত্তা ও কার্য সন্তুষ্টি নির্ধারণে একটি অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান। এরপর রয়েছে শিক্ষাগত যোগ্যতা। শিক্ষাগত যোগ্যতা কিছু গবেষণা ফলাফলে দেখা যায় যে শিক্ষাগত যোগ্যতার সাথে আসলে কর্মসন্তুষ্টির কোনো সম্পর্ক নেই। আবার কিছু গবেষণায় দেখা যায় যে যেসব শ্রমিকদের শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল পর্যায়ের নিচে, তাদের কর্মসন্তুষ্টির হার বা পাশাপাশি যেসব শ্রমিকের শিক্ষাগত যোগ্যতা মান মাধ্যমিক স্কুল পর্যায়ে তাদের চেয়ে বেশি, অর্থাৎ যাদের শিক্ষাগত যোগ্যতা কম তারা অধিক শিক্ষিত কর্মীদের থেকে তাদের কার্য সন্তুষ্টির পরিমাণটা বেশি। অর্থাৎ শিক্ষিত যারা বেশি তাদের কর্মসন্তুষ্টি কম, যারা কম শিক্ষিত তাদের কর্মসন্তুষ্টি বেশি। এরপরে যেটা রয়েছে পদার্থ দক্ষতার ব্যবহার।
প্রতিটি কর্মী তার যোগ্যতা ও দক্ষতার বাস্তবায়ন প্রত্যাশা করে। তার যে দক্ষতা এবং যোগ্যতা আছে সেটা তার কর্মক্ষেত্রে সে প্রয়োগ করতে চায়। যদি দক্ষতা এবং যোগ্যতা বাস্তবায়নের সুযোগ পায় তাহলে সে সন্তুষ্ট থাকে। আর যদি দেখে যে তার কাজে যথাযথ মূল্যায়ন নেই, তাকে মূল্যায়ন করা হচ্ছে না, তার দক্ষতার মূল্যায়ন করা হচ্ছে না, তাহলে সেক্ষেত্রে সে কার্যক্ষেত্রে অসন্তুষ্ট হয়। তাহলে এই দক্ষতার বিষয়টিও কর্মসন্তুষ্টি নির্ধারণে একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে ভূমিকা রাখে। এই গেল ব্যক্তিগত উপাদান। এরপরে যে বিষয়টি আসে সেটা হলো কর্ম সম্পর্কিত উপাদান। এখানে যে বিষয়টি আলোচনা করা হবে সেটি হলো যে একজন কর্মী যে জায়গায় সে কাজ করে, অর্থাৎ তার যে কর্মস্থল, সেই কর্মস্থলে যে উপাদানগুলো তার সাথে জড়িত থাকে সেটির সাথে সেইগুলো কর্মসন্তুষ্টি নির্ধারণে গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে থাকে। এখানে প্রথম যে পয়েন্টের কথা বলছি সেটা হলো কর্মের প্রকৃতি। অর্থাৎ একজন কর্মী যে কাজ করে সে কাজের যে অনুকূল প্রকৃতি, অর্থাৎ কাজের ধরনটি যদি তার জন্য অনুকূল হয় তাহলে তার কর্মসন্তুষ্টি বাড়ে। আর যদি কাজের প্রকৃতিটি যদি তার কাছে অগ্রহণযোগ্য হয় তাহলে তার কাছে তার অসন্তুষ্টির সৃষ্টি হয়। যদি গ্রহণযোগ্য হয় তাহলে তার অসন্তুষ্টির সৃষ্টি হয় না। কিন্তু যদি প্রকৃতি খারাপ হয়, অর্থাৎ তার কাছে গ্রহণযোগ্য যদি মনে না হয় তাহলে কিন্তু তার ভিতরে অসন্তুষ্টির সৃষ্টি হয়। তাহলে কর্মের পরিবেশও এই কার্য সন্তুষ্টি নির্ধারণে একটি গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে থাকে। এরপরে রয়েছে কর্মের পরিবেশ। এই কার্য সন্তুষ্টির উপরে কর্মের পরিবেশেও একটি গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে। এটি একটি কর্ম পরিবেশও এটি একটি গুরুত্বপূর্ণ উপাদান। যদি কার্য পরিবেশ ভালো হয় তাহলে প্রতিষ্ঠানে যারা কাজ করছে তারা তাদের দায়িত্বটি সুষ্ঠুভাবে পালন করতে পারে। আর যদি কর্ম পরিবেশ ভালো না হয় তাহলে তার কিন্তু কার্যক্ষেত্রে অসন্তুষ্টি দেখা দেয়। কার্যক্ষেত্রে অসন্তুষ্টি দেখা দিবে। সহকর্মীদের সাথে সম্পর্ক, সহকর্মীদের সাথে অর্থাৎ সে যেখানে কাজ করছে সেখানে যারা কর্মচারী থাকে, অর্থাৎ তার যারা সহকর্মী থাকে, সে তাদের সাথে পারস্পরিক একটা সম্পর্ক থাকে এবং তাদের সাথে সামাজিক আচার অনুষ্ঠান বা অবাধে মেলামেশার সুযোগ কর্মীর হয়ে থাকে। এই সমস্ত বিষয়গুলো, অর্থাৎ সহকর্মীদের সাথে তার যে পারস্পরিক সম্পর্ক এবং সামাজিক যে আচার অনুষ্ঠানের যে অবাধ মেলামেশার সুযোগ, এটি কিন্তু কর্মীর কার্য সন্তুষ্টির উপর একটা ইতিবাচক প্রভাব বিস্তার করে। আর যদি এগুলো যদি ইতিবাচক না হয় সেক্ষেত্রে কিন্তু অনেক সময় তার কার্যে অসন্তুষ্টি দেখা দিতে পারে। এরপরে 4 নম্বর যে রয়েছে সেটা হলো চাকরি নিরাপত্তা, জব সিকিউরিটি। চাকরি নিরাপত্তা যে বিষয়টি, অধিকাংশ কর্মচারী চাকরি নিরাপত্তাকে কর্মসন্তুষ্টির সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে সে বিবেচনা করে। যদি সেই যে কাজ করছে সেখানে যদি চাকরি নিরাপত্তা থাকে, তার চাকরি যদি চলে না যাওয়ার কোনো অবস্থা যদি না থাকে তাহলে সে অনুপ্রেরণা পায়, তার সন্তুষ্টি বাড়ে। আর যদি দেখে যে না, তার চাকরি নিরাপত্তা নেই, সেক্ষেত্রে কিন্তু তার অসন্তুষ্টি থাকে। এরপরে যে বিষয়টি রয়েছে সেটা হলো পদোন্নতি। পদোন্নতি কর্মীর কার্য সন্তুষ্টির জন্য একটি গুরুত্বপূর্ণ উপাদান। শ্রমিকরা তার কাজের মাধ্যমে তার পদোন্নতি সে চায়, সে বর্ধিত বেতন চায় এবং সে সর্বোচ্চ পদোন্নতি সে আশা করে। কোনো প্রতিষ্ঠানে যদি পদোন্নতির ব্যবস্থা থাকে এবং কর্মীর যোগ্যতা অনুযায়ী যদি পদোন্নতি দেওয়া হয় সেক্ষেত্রে কর্মসন্তুষ্টি বৃদ্ধি পেয়ে থাকে। এরপরে যে উপাদানটি রয়েছে সেটি হলো স্বায়ত্তশাসন। পদোন্নতির পরে যে বিষয়টি সেটা হলো বেতন। যদি বেতনও কর্মসন্তুষ্টি বৃদ্ধিতে একটা গুরুত্বপূর্ণ অবদান রাখে। শ্রমিক কর্মচারীরা কর্ম সম্পাদন করে শুধুমাত্র বেতনের আশায়, অর্থাৎ তারা যে টাকা অর্থনৈতিক যে পারিশ্রমিক সেটির আশায় তারা কাজ করে। এই বেতনের যে বিষয়টি বা পারিশ্রমিকের বিষয়টি এটি যদি ভালো হয় এবং এটি দ্বারা সে যদি সুন্দর এবং স্বাচ্ছন্দ্যপূর্ণভাবে জীবনযাপন করতে পারে তাহলেই সে সন্তুষ্ট হয়। এরপর আছে স্বায়ত্তশাসন। কর্মক্ষেত্রে যদি স্বায়ত্তশাসন থাকে, কর্মীর কাজ করার যদি স্বাধীনতা থাকে তাহলে সেক্ষেত্রে সে সন্তুষ্টি অর্জন করে। আর যদি সে স্বাধীনতা না থাকে তাহলে কিন্তু সে অসন্তুষ্ট হয়। এরপর হচ্ছে তত্ত্বাবধান। তত্ত্বাবধায়ক একটা কর্মীকে সাধারণত তত্ত্বাবধান করে থাকে, নিয়ন্ত্রণ করে থাকে, দিক নির্দেশনা দান করেন, তার কর্মীদের কাজের দায়িত্ব অর্পণ করেন। তো এই যে তত্ত্বাবধায়ক রয়েছেন, এই তত্ত্বাবধায়করা যদি সুষ্ঠুভাবে তত্ত্বাবধান করতে পারেন তাহলে সেক্ষেত্রে কর্মীরা কার্য সন্তুষ্টি অর্জন করতে পারে। তার তত্ত্বাবধানের সাথে কার্য সন্তুষ্টি বিষয়টি কিন্তু জড়িত। এরপরে যে বিষয়টি রয়েছে সেটা পেশাগত স্তর। এখানে
বিভিন্ন গবেষণার ফলাফলে দেখা গেছে যে কর্মীর কাজ যত উপরের স্তরে হয় তার কার্য সন্তুষ্টির মাত্রাও তত বেশি হয়। অর্থাৎ উচ্চ স্তরের কাজে অধিকতর আত্মমর্যাদা সম্পন্ন হয় বলেই এই এখানে যারা কর্মরত থাকেন তাদের কার্য সন্তুষ্টি বেশি থাকে। আর যদি কারণ হলো যে উচ্চ পর্যায়ের কর্মীরা আর্থিক এবং অনার্থিক উভয় সুবিধাগুলো তারা বেশি পেয়ে থাকে। এরপর যে বিষয়টি রয়েছে সেটা হলো সহানুভূতিশীল নেতৃত্ব। কর্মীদের যারা নেতৃত্ব দেয় তারা যদি সহানুভূতিশীল থাকে, যদি কর্মীদের সাথে তাদের নেতৃত্বের ক্ষেত্রে ভালো ভূমিকা থাকে, তাহলে কিন্তু কর্মীরা এখানে সন্তুষ্ট হয়। এছাড়াও আরো কিছু রয়েছে, যেমন গুণগত মান, অভিযোগ, এই বিষয়গুলো যেগুলো রয়েছে, এই উপাদানগুলো কিন্তু সন্তুষ্টির উপাদান এবং এগুলোর উপর নির্ভর করে কর্মী কতটুকু সন্তুষ্ট বা অসন্তুষ্ট হবে। এবং সর্বশেষে যে বিষয়টি রয়েছে সেটা হলো কর্ম বহির্ভূত উপাদান। মানুষের যে কর্মজীবন, এই কর্মজীবনকে তার পারিবারিক ও সামাজিক জীবন থেকে সম্পূর্ণভাবে পৃথক করা সম্ভব নয়। কাজেই যে কর্মজীবী যে মানুষ, তার যে কর্মজীবন স্থায়ীভাবে তার পারিবারিক ও সমাজের জীবনের দ্বারা প্রভাবিত হয়ে থাকে। অনেক গবেষণায় দেখা গেছে যে ব্যক্তির কর্মজীবনে সন্তুষ্টি ও অসন্তুষ্টি তার পারিবারিক ও তার সামাজিক জীবনের সন্তুষ্টি অসন্তুষ্টির উপরে তাৎপর্যপূর্ণভাবে সম্পর্কিত। অর্থাৎ কর্মী প্রতিষ্ঠানে সে সন্তুষ্ট, কিন্তু দেখা যাচ্ছে পারিবারিক বা সামাজিক কারণে অনেক সময় অসন্তুষ্ট হতে পারে। এই হলো আজকে এই কার্য সন্তুষ্টি উপাদানের যে বিষয়গুলো, এগুলো আমরা আলোচনা করলাম। এগুলোর উপর নির্ভর করে যে একজন শ্রমিক সে কর্মসন্তুষ্টি অর্জন করবে কিনা। এগুলো যদি থাকে, পজিটিভ হয়, তাহলে তার কর্মসন্তুষ্টি অর্জিত হবে। আর যদি নেগেটিভ হয় তাহলে কর্মসন্তুষ্টি অর্জিত হবে না। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে যে একজন কর্মী কার্য সন্তুষ্ট হলো কিনা, তার সন্তুষ্টি কতটুকু অর্জিত হয়েছে, সেটি আমরা যে পরিমাপের যে পদ্ধতি সেটা নিয়ে আমরা আলোচনা করব। কার্য সন্তুষ্টি পরিমাপের পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করব যে কিভাবে এই কার্য সন্তুষ্টি পরিমাপ করা যায়। কোনো ব্যক্তি অর্থাৎ একজন ব্যক্তি যেভাবে সংগঠনে কাজ করছে, তার কর্ম যে সন্তুষ্টি, এটি পরিমাপ করা নিঃসন্দেহে খুব কঠিন। অর্থাৎ তিনি যে কাজ করছেন তার কর্মসন্তুষ্টি কতটুকু, এটি কিন্তু নির্ণয় করা নিঃসন্দেহে খুব কঠিন। কারণ এই কার্য সন্তুষ্টির বিষয়টি একটা মানসিক বিষয়, এটি একটি আবেগগত বিষয়। তো সেই জন্য এই বিষয়টি নির্ণয় করা কিছুটা জটিল প্রকৃতির। তারপরেও মনোবিজ্ঞানীরা অব্যাহতভাবে চেষ্টা চালিয়েছেন এবং বেশ কিছু পদ্ধতি উদ্ভাবন করেছেন, এবং বিভিন্ন প্রতিষ্ঠানে এই সমস্ত পদ্ধতির বর্তমান ব্যবহার আমরা লক্ষ্য করে থাকি। তো এখানে কতগুলো পদ্ধতি আমরা আলোচনা করব, যে পদ্ধতির মাধ্যমে আমরা একজন কর্মীর কার্য সন্তুষ্টির মাত্রা আমরা জানতে পারবো। প্রথম যে পদ্ধতির কথা বলা হচ্ছে সেটা সাক্ষাৎকার। এই পদ্ধতিতে কর্মীর সাথে আলাপ আলোচনা ও কথাবার্তা বিনিময়ের মাধ্যমে ব্যক্তির কর্মসন্তুষ্টি সম্পর্কে তথ্য সংগ্রহ করা হয়, এবং তথ্য সংগ্রহের মাধ্যমে তাদের কর্মসন্তুষ্টির পরিমাপ, অর্থাৎ তারা কতটুকু সন্তুষ্ট বা অসন্তুষ্ট সেটি পরিমাপ করা হয়ে থাকে। দ্বিতীয় যে পদ্ধতিটি রয়েছে সেটা হলো মতামত জরিপ। এখানে এই পদ্ধতিতে নির্দিষ্ট প্রশ্নমালার অর্থাৎ যারা কর্মচারী রয়েছেন, কর্মী রয়েছেন, এখানে প্রশ্নমালা একটা নির্দিষ্ট প্রশ্নমালার মাধ্যমে কর্মীদের কার্য সন্তুষ্টি পরিমাপ করা হয়, এবং মতামত জরিপের দ্বারা বহু সংখ্যক কর্মচারীর কাছ থেকে তাদের কর্ম মনোভাব সম্পর্কে লিখিত মনোভাব জানা যায়। অর্থাৎ এখানে প্রশ্নমালা তৈরি করা হয়, প্রশ্নমালা তৈরি করে এটি কর্মীদেরকে দেওয়া হয়, কর্মীদের কাছ থেকে আনসার না হয়, উত্তর না হয়, এবং এটার উপর ভিত্তি করে মতামত জরিপ করা যেতে পারে। এটির মাধ্যমে একসাথে অনেক সংখ্যক কর্মীর কাছ থেকে তথ্য সংগ্রহ করা যেতে পারে। তৃতীয় যে পদ্ধতি রয়েছে সেটা হলো অভিক্ষেপণ পদ্ধতি। এটিও কর্মসন্তুষ্টি পরিমাপের একটি স্বীকৃত পদ্ধতি। এই পদ্ধতিকে অর্থাৎ এই পদ্ধতিতে ব্যক্তির কাছ থেকে এক বা একাধিক উদ্দীপক সমূহ, অর্থাৎ ব্যক্তির কাছে এক বা একাধিক উদ্দীপক সমূহ উপস্থাপন করা হয়। অর্থাৎ কিছু সৃজনশীল উদ্দীপক থাকে, এই উদ্দীপকগুলো তার সামনে উপস্থাপন করা হয়, যেমন বিভিন্ন ধরনের কালির ছাপ দেওয়া, বা অসম্পূর্ণ গল্পকে সম্পূর্ণ করতে বলা, নির্দিষ্ট ছবি বা চিত্র দেখানো,
এবং এগুলো সম্পর্কে মতামত প্রকাশ করতে বলা। এই ধরনের অভিক্ষেপণ অর্থাৎ উদ্দীপক উপস্থাপনের মাধ্যমে তাদের কাছে মতামত নিয়েও তাদের কর্মসন্তুষ্টি বিষয়টি পরিমাপ করা যেতে পারে। এরপরে যে বিষয়টি আছে ৪ নাম্বার, সেটা হলো আম ব্যক্তিগত সাক্ষাৎকার। অর্থাৎ এইটাতে যে কাজটি করা হয় সেটা হলো কর্মীর সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করে তাদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে আ তার সন্তুষ্টির সম্পর্কে জানা যেতে পারে। এরপর ৫ম যেটা রয়েছে সেটা হলো কর্মসন্তুষ্টির স্কেল। আ এখানে কার্য সন্তুষ্টির স্কেলের মাধ্যমেও আ কর্মসন্তুষ্টি পরিমাপ করা যেতে পারে। এই অর্থাৎ কার্য সন্তুষ্টি স্কেলকে ২ টো ভাগে ভাগ করা হয়েছে। একটা সামগ্রিক কর্মসন্তুষ্টি আম স্কেল, আরেকটি হলো কর্ম উপাদান সন্তুষ্টি স্কেল। এই ২ টি স্কেলের মাধ্যমে আ এই কর্মসন্তুষ্টি পরিমাপ করা যেতে পারে। তো সামগ্রিক কর্মসন্তুষ্টি স্কেল যেটি রয়েছে আ সেটি ৩ টি বহুল প্রচলিত স্কেলের সাহায্যে এই সামগ্রিক কর্মসূচি অর্থাৎ সামগ্রিক কর্মসন্তুষ্টি পরিমাপ করা হয়ে থাকে। এর ভেতর ১ম যেটা রয়েছে সেটা হলো পক্কম নেওয়া কর্মসূচি আ স্কেল। এই স্কেলটি প্রধানত ৪ টি অংশে বিভক্ত। ১ম অংশটি কর্মের ব্যাপারে ব্যক্তির অনুকূল ও প্রতিকূল মনোভাব পরিমাপ করে। এই অংশে সর্বাধিক অনুকূল হতে শুরু করে সর্বাধিক প্রতিকূল অনুভূতি নির্দেশকারী ৭ টি বিভিন্ন মাত্রার বিবৃতি রয়েছে। যেমন আমরা চাকরিকে আ আমার চাকরিকে আমি ভালোবাসি ড্যাশ, ড্যাশ। আমার চাকরিকে ঘৃণা করি। এরকম ২য় অংশের চাকরি সম্পর্কে ব্যক্তির অনুকূল ও প্রতিকূল মনোভাবের সময় নির্দেশ করে। আ এই অংশে অনুকূল ও প্রতিকূলতার মাত্রা নির্দেশের ৭ টি বিবৃতি থাকে। যেমন আমার চাকরিতে আমি সব সময় সন্তুষ্ট, অথবা আমার চাকরিতে আমি কখনোই সন্তুষ্ট নয়। এরকম বিভিন্ন আ ৭ টি বিভিন্ন মাত্রার বিবৃতি রয়েছে এবং এর উপরে কর্মীদের তথ্য নেওয়া হয় এবং এর মাধ্যমে তাদের সন্তুষ্টির মাত্রা নির্ধারণ করা হয়। ২য় যেটা রয়েছে সেটা হলো ব্রেফেল্ড রোধ কর্মসন্তুষ্টি স্কেল। এই স্কেলটিতে ব্যক্তির সামগ্রিক কর্মসন্তুষ্টি পরিমাপের জন্য সর্বমোট ১৮ টি বিবৃতি থাকে। প্রতিটি বিবৃতির সঙ্গে ৫ টি সম্ভাব্য উত্তর দেওয়া থাকে এবং এগুলোর মধ্য থেকে সঠিক উত্তরটিকে টিতে টিক চিহ্ন দিয়ে ব্যক্তি তার কর্মসংক্রান্ত মনোভাব প্রকাশ করার জন্য বলা হয় এবং ব্যক্তিরা তার মনোভাবটি ওই টিক চিহ্নের মাধ্যমে প্রকাশ করে। এটির মাধ্যমেও কর্মসন্তুষ্টির মাত্রা জানা যায়। এরপরে যেটি রয়েছে সামগ্রিক কর্মসন্তুষ্টি স্কেলে ওয়ার কর্মসন্তুষ্টি স্কেল। ওয়ার ও তার সহকর্মীরা অ্যা এই স্কেলটি তৈরি করে। এইটির দ্বারা অর্থাৎ এই স্কেল দ্বারা কোনো কর্মের অন্তর্নিহিত ও বাহ্যিক দিক এবং সমগ্র কর্মটির ব্যাপারে ব্যক্তির যে সন্তুষ্টির মাত্রাটি পরিমাপ করা যায়। অর্থাৎ এই স্কেলটি দ্বারা আ কর্মের ভেতরে অর্থাৎ কর্মের অন্তর্নিহিত এবং পার্শ্বজ কর্মের যে বাহ্যিক দিক এবং সমগ্র কর্মটির ব্যাপারে ব্যক্তির যে সন্তুষ্টির মাত্রা এটি পরিমাপ করা সম্ভব। এই স্কেলটিতে মোট ১৬ টি বিবৃতি থাকে। এর মধ্যে ৭ টি কর্মের অন্তর্নিহিত দিকের সন্তুষ্টি, ৮ টি কর্মের বাহ্যিক দিকের সন্তুষ্টি এবং ১ টি সামগ্রিক কর্মসন্তুষ্টি সম্পর্কিত। এটি ৬ টি বিন্দু বিশিষ্ট একটি স্কেল, যার বিস্তার অত্যাধিক আ অর্থাৎ যার বিস্তার বেশি, স্কেলের ভিতরে তার বিস্তার বেশি। আ অর্থাৎ যে অসন্তুষ্ট তার মান হলো ১, আর সে সর্বাধিক সন্তুষ্ট তার মান হলো ৭। এইভাবে এই যে ক কার্য সন্তুষ্টি এর স্কেল, এই সামগ্রিক কর্মসন্তুষ্টির যে স্কেল, এই স্কেলের এই ৩ টি পদ্ধতির মাধ্যমে কর্মসন্তুষ্টির পরিমাপ করা যেতে পারে এবং খ তে যেটি রয়েছে সেটা কর্ম উপাদান সন্তুষ্টি স্কেল। এখানে ২ টো বহুল প্রচলিত ২ টি আ স্কেলের কথা বলা আছে, সেটা কর্ম বিবরণী সূচক, আর দ্বিতীয়টা হলো মিনেসোটা সন্তুষ্টি স্কেল। কর্ম বিবরণী যে স্কেলটি রয়েছে, এটি স্মিথ ও তার সহকর্মীরা ১৯৬৯ সালে এই স্কেলটি তৈরি করেন। এই স্কেলের সাহায্যে কোনো কর্মী আ কর এই স্কেলটির সাহায্যে কোনো কর্ম সম্পর্কিত ৫ টি আ উপাদানের সন্তুষ্টি পরিমাপ করা যায়। এই উপাদানগুলো হচ্ছে কাজ, বেতন, পদোন্নতি, সহকর্মী এবং পরিদর্শক। ওই ৫ টি উপাদানের সন্তুষ্টি পরিমাপের জন্য সমগ্র মানকটি অর্থাৎ স্কেলটি ৫ টি উপ-অভিকার সমন্বয়ে গঠিত হয়। সম্পূর্ণ স্কেলটিতে ৭২ টি পদ রয়েছে। এর মধ্যে কাজ, পরিদর্শক এবং সহকর্মী এর ৩ টি অভিজ্ঞতার অর্থাৎ এর ৩ টি অভিজ্ঞার আ অভিক্ষা যেটা রয়েছে এই ৩ টি অভিক্ষার প্রত্যেকটি ১৮ টি করে পদ এবং বেতন ও পদোন্নতি।
এই দুটি উপ অভিক্ষার প্রত্যেকটিতে 9টি করে পদ রয়েছে। প্রত্যেকটি পদের জন্য 3টি উত্তর, যেমন হ্যাঁ এবং না এর ব্যবস্থা রয়েছে। প্রতিটি ইতিবাচক পদের জন্য স্কোরিং পদ্ধতি, হাই এর জন্য অর্থাৎ পজিটিভ হলে 3, যদি প্রশ্নবোধক হয় তাহলে 1, আর যদি না হয় তাহলে 0। এবং প্রতিটি নেতিবাচক পদের স্কোরিং পদ্ধতি, ইতিবাচক পদের স্কোরিং পদ্ধতি হুবহু বিপরীত। হ্যাঁ এর জন্য 0, প্রশ্নবোধকের জন্য 1 এবং না এর জন্য 3। এইভাবে কর্মবিবরণ সূচকের দ্বারা কর্মসন্তুষ্টির পরিমাপ করা যেতে পারে। এরপরে যে পদ্ধতিটি রয়েছে সেটা হলো মিনেসোটা সন্তুষ্টি স্কেল। ওয়েসিস ও তার সহকর্মীরা এই স্কেলটির সাহায্যে কর্ম সম্পর্কিত 20টি উপাদানে ব্যক্তির সন্তুষ্টি পরিমাপের কথা বলেছেন। এই উপাদানগুলো রয়েছে ক্ষমতার প্রয়োগ, কীর্তি, কার্যাবলী, পদোন্নতি, কর্তৃত্ব, প্রতিষ্ঠানের নীতিমালা, ক্ষতিপূরণ, সহকর্মীবৃন্দ, সৃজনশীলতা, স্বাধীনতা, নৈতিক মূল্যবোধ, স্বীকৃতি, দায়িত্ব, নিরাপত্তা, সমাজসেবা, সামাজিক পদমর্যাদা, পরিদর্শন, মানবিক সম্পর্ক, বৈচিত্র্য, কর্মপরিবেশ। এই 20টি উপাদানের মাধ্যমে এখানে এই মিনেসোটা সন্তুষ্টি পরিমাপের স্কেলে একজন কর্মীর কার্য সন্তুষ্টি পরিমাপের বিষয়টি তুলে ধরা হয়েছে। এই উপাদানগুলোর প্রত্যেকটির সঙ্গে একটি 5 বিন্দু বিশিষ্ট মানক, অর্থাৎ খুবই সন্তুষ্ট হলে 5 থেকে শুরু করে খুবই অসন্তুষ্ট হলে 1 দেওয়া থাকে, এবং মানকটি সঠিক বিন্দুতে টিক চিহ্ন দিয়ে ব্যক্তি তার মতামত প্রকাশ করে থাকে। তো শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো এইভাবে আমরা একজন কর্মীর এই স্কেল বা এই পরিমাপ পদ্ধতির মাধ্যমে আমরা তাদের সন্তুষ্টি বা অসন্তুষ্টিগুলো আমরা পরিমাপ করতে পারি। তো এরপরে যে বিষয়টি আসে সেটা হলো যে কর্মসন্তুষ্টি গবেষণা। গবেষণা এটা একটি অবিরাম প্রক্রিয়া। উন্নত কার্য সন্তুষ্টির জন্য, অর্থাৎ ভালো কার্য সন্তুষ্টির জন্য এই সংক্রান্ত বিষয় গবেষণা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এর কারণ হলো যে কার্য সন্তুষ্টির উপরেই কর্মীর কাজ ও কাজেরও পরিমাণ নির্ভর, অর্থাৎ সে যে কাজ করবে এটির মান এবং পরিমাণ নির্ভর করে। তো এই বিষয়টির জন্যই আসলে কার্য সন্তুষ্টি গবেষণা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কার্য সন্তুষ্টি যদি জরিপ করা হয়, গবেষণা করা হয়, তাহলে অবশ্যই কর্মীর কার্য সম্পর্কে তার মনোভাব এটি চিহ্নিত করা সম্ভব হবে, এবং চিহ্নিত করার মাধ্যমে তার যে সুবিধা অসুবিধা যে বিষয়গুলো আছে এগুলো বাস্তবভাবে সম্মতভাবে সমাধান করা সম্ভব হবে। এবং ব্যবস্থাপক যারা রয়েছেন এরা কর্মীদের পরামর্শ দিতে পারবেন এবং তাদের অসন্তুষ্টিগুলো দূর করতে পারবেন, তাদের কার্য সন্তুষ্টি তৈরি করতে পারবেন। তো এই হলো কর্মসন্তুষ্টি গবেষণা। তো এই যে কর্মসন্তুষ্টি গবেষণা করার জন্য সন্তুষ্টি জরিপের প্রয়োজনীয়তা রয়েছে। জরিপ করে এটি পরিমাপ করে গবেষণা করা হয়। তো এই জরিপের উপকারিতা বা সুবিধা সম্পর্কে আমরা এখন আলোচনা করব। প্রথম যে সুবিধার কথা বা উপকারিতার কথা বলা হচ্ছে সেটা হলো মনোভাব উন্নয়ন। যখন এই ব্যবস্থাপকরা যখন কার্যের সন্তুষ্টির জন্য তথ্য সংগ্রহ করেন, তখনই কর্মীরা কল্যাণের জন্য ব্যবস্থাপনা ইতিবাচক মনোভাব হিসেবে গ্রহণ করে থাকে। অর্থাৎ যখনই ব্যবস্থাপকরা কর্মীরা সন্তুষ্ট কি অসন্তুষ্ট এটার জন্য তারা যখন তথ্য সংগ্রহ করেন, তখন কর্মীরা এটাকে ভালো ভাবে না। তারা মনে করে যে তথ্য নিচ্ছে তাহলে ভবিষ্যতে হয়তো প্রতিষ্ঠান তার দিকে তার প্রয়োজনের প্রতি খেয়াল করবে এবং তার চাহিদা পূরণ হবে। এরপরে এই কার্য সন্তুষ্টি জরিপের মাধ্যমে কোন কর্মীর প্রশিক্ষণের প্রয়োজনীয়তা রয়েছে কিনা বা বিশেষ প্রশিক্ষণের দরকার আছে কিনা এইটি নির্ধারণ করা যায়, এবং এটি কর্মীদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে তথ্য সংগ্রহ করে ব্যবস্থাপনা নির্ধারণ করতে পারেন যে কোন কর্মী কি ধরনের প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে। এরপরে তৃতীয় যে বিষয়টি রয়েছে সেটা হলো এই কার্য সন্তুষ্টি জরিপের মাধ্যমে শ্রমিক এবং কর্মচারীদের মধ্যে একটি ভালো যোগাযোগের ব্যবস্থা হয়, মূল্যবান যোগাযোগ ব্যবস্থা সূচিত হয়, এবং জরিপের ক্ষেত্রে কর্মীরা তারা স্বাধীনভাবে তাদের মতামত প্রকাশ করার সুযোগ পায়। এইটি একটি ভালো কৌশল কর্মীদের সাথে ব্যবস্থাপকদের যোগাযোগের। এরপর রয়েছে সেটা হলো কার্য সন্তুষ্টির ধারণা। কার্য সন্তুষ্টি যদি জরিপ করা হয় তাহলে কোনো কর্মচারী কতটুকু মাত্রায় সন্তুষ্ট এটি কিন্তু জানা সম্ভব। এরপর রয়েছে শ্রমিক সংঘের সুবিধা। কার্য সন্তুষ্টি জরিপের মাধ্যমে আরো একটি বিষয় আছে, সেটি হলো এই যে শ্রমিক সংঘের জন্য একটা সুফল বয়ে আনতে পারে। ব্যবস্থাপকরা যেমন কর্মীর মনোভাব সম্পর্কে জানতে চায়, তেমনি শ্রমিক সংঘ কিন্তু কর্মীদের দাবি দেওয়া বা তাদের অনুভূতি সম্পর্কে জানতে চায়। তো উভয় পক্ষই এই জরিপের মাধ্যমে কিন্তু উপকৃত হয়ে থাকে।
তো আমরা কার্য সন্তুষ্টি জরিপ হলে কি ধরনের সুবিধা হবে সেটা আমরা জানতে পারলাম। এখন আমরা যে বিষয়টি আমরা জানবো সেটা হলো যে যদি ভালো একটি এই কার্য সন্তুষ্টি জরিপ হতে হয়, আদর্শ জরিপ হতে হয়, তাহলে কিছু তার পূর্ব শর্ত থাকবে, কন্ডিশন থাকবে। এগুলো যদি বিরাজ করে তাহলে কিন্তু একটি ভালো জরিপ পরিচালনা করা সম্ভব হবে। সেক্ষেত্রে প্রথম যে পূর্ব শর্তটি আসে সেটা উচ্চ ব্যবস্থাপনা সমর্থন। অর্থাৎ সংগঠনে যারা উচ্চ স্তরে ব্যবস্থাপনা রয়েছেন এরাই কিন্তু কর্মীদের উপর জরিপ পরিচালনা করে থাকেন। তো ব্যবস্থাপকরা যদি কর্মীদেরকে পুরোপুরি সমর্থন করে, সহযোগিতা করে, তাহলে কিন্তু কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে তার মনোভাবটা তারা প্রকাশ করে, মতামত ব্যক্ত করে। সেক্ষেত্রে কিন্তু জরিপের প্রকৃত ফলাফল বেরিয়ে আসে। সেই জন্য এই জরিপের ক্ষেত্রে উচ্চ ব্যবস্থাপনা যারা রয়েছেন তাদের কিন্তু সমর্থন থাকতে হবে। দ্বিতীয় যেটা আসে সেটা হলো জরিপ পরিকল্পনায় কর্মীদের অংশগ্রহণ। যে জরিপটা পরিচালনা করা হবে সেই জরিপ পরিচালনার ক্ষেত্রে এখানে যারা কর্মী রয়েছে তাদেরকে এখানে অংশগ্রহণ করাতে হবে। তাদেরকে অংশগ্রহণ করার জন্য ব্যবস্থাপকরা আমন্ত্রণ জানাবে। যদি সেটি করে তাহলে কিন্তু প্রকৃত তথ্য সংগ্রহ করা সম্ভব হবে। তো আদর্শ জরিপের এটি একটি পূর্ব শর্ত। এরপর যে সুস্পষ্ট উদ্দেশ্য, ব্যবস্থাপককে অবশ্যই জরিপ কি কারণে পরিচালনা করা হচ্ছে এটির উদ্দেশ্য সুস্পষ্ট করতে হবে। অর্থাৎ যাদের উপর জরিপ করা হবে তাদের সামনে স্পষ্ট করে প্রকাশ করতে হবে যে কেন জরিপ পরিচালনা করা হচ্ছে। এরপরে ৪ নম্বর যেটা আসছে সেটা ফলো আপ প্রয়োগ। অর্থাৎ এই জরিপের ফলে যে তথ্য পাওয়া গেল সেই ফলাফল যদি প্রয়োগ করা না হয় তাহলে কিন্তু আদর্শ জরিপ অর্থাৎ জরিপের ফলাফল ভালো হবে না। অবশ্যই সেটি প্রয়োগ করতে হবে। এবং ৫ নম্বর যেটা রয়েছে সেটা জরিপ বা গবেষণা প্রণালীর মান। অর্থাৎ যারা এই জরিপ পরিচালনা করবেন তাদেরকে জরিপের নকশা প্রণয়ন এবং পরিচালনার জন্য মান নির্ধারণ করে নিতে হবে এবং একটি আদর্শ মান তৈরি করে তারপরে তথ্য সংগ্রহ করতে হবে। তাহলে একটি ভালো জরিপ পরিচালনা করা সম্ভব হবে। তো এই যে জরিপের কথা আমরা বলছি, কার্য সন্তুষ্টি জরিপের কথা, এটা কি কি ধরনের হতে পারে, অর্থাৎ জরিপের কার্য সন্তুষ্টি জরিপের প্রকারভেদ কি কি হতে পারে সেটা নিয়ে আমরা এখন আলোচনা করব। প্রথম যেটি আছে সেটি হলো যে উদ্দেশ্যমূলক জরিপ। অর্থাৎ এই জরিপের পেছনে কোনো একটি সুনির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে জরিপ পরিচালনা করা হতে পারে। সেটি হলো যে যেমন কর্মক্ষেত্রে কর্মীদের ধ্যান ধারণা কেমন, তাদের মনোভাব কেমন, এইটি জানার জন্য এখানে জরিপ পরিচালনা করা হতে পারে। সেই ক্ষেত্রে তাদের কাছ থেকে অনেক সময় বিভিন্ন ধরনের প্রশ্ন তাদের কাছে করা হয় এবং তাদেরকে ভালোভাবে, যারা কর্মী রয়েছেন তাদেরকে ভালোভাবে সেগুলো পাঠ করে তাদের অনুভূতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ উত্তরের ঘরে তাদের টিক চিহ্ন দিতে বলা হয়ে থাকে এবং এর মাধ্যমে কিন্তু এখানে সন্তুষ্টি সম্পর্কে তথ্য সংগ্রহ করা হয়ে থাকে। এইটি জরিপের একটি প্রকারভেদ। অর্থাৎ কার্য সন্তুষ্টি জরিপ পরিচালনা করার ক্ষেত্রে একটি প্রকারভেদ বা পদ্ধতি। এরপরে যেটি রয়েছে সেটি হলো বর্ণনামূলক জরিপ। এই জরিপের ক্ষেত্রে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ নির্ধারিত প্রশ্ন গুলোর মাধ্যমে, অর্থাৎ ব্যবস্থাপকরা কিছু নির্ধারিত প্রশ্নমালা তৈরি করেন এবং এগুলো কর্মীদের কাছে উত্তর গ্রহণের মাধ্যমে স্বাধীনভাবে কর্মীদের মতামত প্রদানে উৎসাহিত করা হয় এবং এই ক্ষেত্রে এই পদ্ধতির মাধ্যমে মূলত কর্মীর যে অ্যাকচুয়ালি তার মনোভাবটা কি, কাজ সম্পর্কে তার ধ্যান ধারণা কি, এটা বের করা সম্ভব। এই পদ্ধতির সুবিধা হচ্ছে যে ব্যবস্থাপনা কর্মীদের মনোভাবের প্রকৃত অবস্থা সম্পর্কে তারা জানতে পারে, অ্যাকচুয়ালি তাদের প্রকৃত মনোভাবটা কি এবং কার্য সন্তুষ্টি অর্জনের জন্য অ্যাকচুয়ালি তাদের কি ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন, এই বর্ণনামূলক জরিপ পদ্ধতির মাধ্যমে এটা জানা যায়। এরপরে যে পদ্ধতির কথা বলা হচ্ছে প্রকার, সেটা হলো অভিক্ষেপণ জরিপ। এই জরিপ পদ্ধতিটি অন্য যে দুটি পদ্ধতি রয়েছে সেটা থেকে একটু ভিন্ন। এখানে এই ধরনের জরিপটি সাধারণত মনোবিজ্ঞানী বা মানসিক রোগ বিশেষজ্ঞ এদের দ্বারা পরিচালনা করা হয়ে থাকে। এই জরিপের দ্বারা কর্মচারীদের মানসিক স্বাস্থ্য এবং তাদের ব্যক্তিত্ব এটি শনাক্ত করার ব্যবস্থা করা হয় এবং এই যে বিষয়গুলো, অর্থাৎ এই যে জরিপ, এতে যে বিষয়গুলো বা উপাদানগুলো ব্যবহার করা হয় সাধারণ জরিপের ক্ষেত্রে কিন্তু এগুলো ব্যবহার করা হয় না। বিশেষ করে পেশাগত পরামর্শ দানের মতো বিরল পরিবেশে এই পদ্ধতি ব্যবহার করা হয়ে থাকে। এখানে মনোবিজ্ঞানীরা বা মানসিক রোগ বিশেষজ্ঞরা কর্মীদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে তাদের যে মানসিক স্বাস্থ্য
তার যে মানসিক অবস্থা, ব্যক্তিত্ব এগুলো শনাক্ত করা এবং এর মাধ্যমে তাদের যে কার্য সন্তুষ্টির বিষয়টি কেমন এটি তারা নির্ধারণ করে থাকে। এবং সর্বশেষে যেটি রয়েছে সেটা সাক্ষাৎকার জরিপ বা পদ্ধতি। এইটি ক্ষেত্রে সাধারণত জরিপকারী যারা রয়েছেন, যারা জরিপ কার্য পরিচালনা করছেন বা একজন শিল্পী ও পরামর্শদাতা তারা এই কর্মীদের সাক্ষাৎ নেন। তারা সাক্ষাৎ গ্রহণের সময় কর্মীদের খোলা ওপেন কোশ্চেন করতে পারেন অথবা ক্লোজ ডোর কোশ্চেন করতে পারেন, করে তাদের কাছ থেকে তাদের প্রশ্নের জবাব তারা নেন এবং তার ভিত্তিতে ফলাফল বিশ্লেষণ করে তারা কর্মীদের কার্য সন্তুষ্টির বিষয়টি তারা পরিমাপ করে থাকেন। এভাবে কার্য সন্তুষ্টি জরিপ পরিচালনা করা হয়ে থাকে এই 4টি পদ্ধতির মাধ্যমে। তো শিক্ষার্থীরা আমরা কিন্তু এইভাবে এই 4টি উদ্দেশ্যমূলক জরিপ, বর্ণনামূলক জরিপ, অভিক্ষেপণ জরিপ এবং সাক্ষাৎকার জরিপ পদ্ধতি এর মাধ্যমে এইভাবে আমরা কার্য সন্তুষ্টির জরিপ আমরা পরিচালনা করতে পারি। তো শিক্ষার্থীরা এই পর্যায়ে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটি হলো এই কার্য সন্তুষ্টির যে জরিপ করা হবে, সেই জরিপ করতে গেলে যে পদ্ধতিগুলো আমরা দেখলাম এগুলোর মাধ্যমে যে জরিপ করতে যায় তাহলে এর পদক্ষেপগুলো কি হবে, সেই পদক্ষেপগুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রথম যে পদক্ষেপটি আসছে সেগুলো কারণ চিহ্নিতকরণ, অর্থাৎ কেন জরিপ পরিচালনা করা হবে, কি কারণে জরিপটা পরিচালনা করার জন্য হাতে নেওয়া হয়েছে সেটাকে চিহ্নিতকরণ করতে হবে। কারণ ছাড়া জরিপ পরিচালনা করলে এর জন্য কোনো ফল বয়ে আনবে না। তো সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটা হলো কারণটা চিহ্নিতকরণ করতে হবে। দ্বিতীয়টি হলো যে এই জরিপ যে কাজটি, সেই জরিপ কাজটি যে পরিচালনা করা হচ্ছে সেক্ষেত্রে ব্যবস্থাপকরা এই কর্মীদের উপরে যে জরিপটা পরিচালনা করবেন সেক্ষেত্রে ব্যবস্থাপককে কর্মীদের প্রতিশ্রুতি দিতে হবে, প্রতিশ্রুতি ব্যবস্থা করতে হবে যাতে তারা প্রশ্নের উত্তর প্রদানে বা তথ্য প্রদানে যাতে কোনো ইতস্তত না করে। এইরকম একটা ব্যবস্থাপককে এই ধরনের প্রতিশ্রুতি কর্মীদের দিতে হবে যে তারা স্বতঃস্ফূর্তভাবে তাদের তথ্য তারা যাতে দিতে পারে। এরপরে তৃতীয় যে বিষয়টি আসছে সেটা হলো জরিপ কৌশল উন্নয়ন। জরিপ কিভাবে পরিচালনা করা হবে সেইটি উন্নয়ন করতে হবে। অর্থাৎ জরিপ পরিচালনার জন্য কতগুলো সহায়ক কার্যক্রম রয়েছে, যেমন প্রশ্নপত্র প্রণয়ন, নমুনা বাছাই ইত্যাদি বিষয়গুলো বিবেচনা প্রয়োজন পড়ে। প্রশ্নপত্র প্রণয়নের যথোপযুক্ততার উপর জরিপের সাফল্য অনেকটাই নির্ভরশীল। কাজেই এই পদক্ষেপে উদ্দেশ্যের সঙ্গে সংগতিপূর্ণ প্রশ্নপত্রই কিন্তু প্রণয়ন করতে হবে। এরপরে যে বিষয়টা আসে জরিপ পরিচালনা, এই পর্যায়ে চতুর্থ ধাপে এসে এখানে প্রণীত প্রশ্নপত্র সহ উত্তরদাতাকে কাছে যেতে হবে এবং কাছে গিয়ে তাদেরকে ওই প্রশ্নপত্রগুলো দেওয়া হবে এবং প্রশ্নপত্রগুলো দিয়ে তাদের কাছ থেকে উত্তর সংগ্রহ করতে হবে। এই পর্যায়ে রয়েছে সেটা হলো ফলাফল টেবুলেশন বা ফলাফল সাজানো। এই যে প্রশ্নপত্র বিলি করা হলো এবং তাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হলো, এই ফলাফলগুলোকে উপযুক্ত পরিসংখ্যানের পদ্ধতি ব্যবহার করে এগুলোকে সাজাতে হবে এবং সাজিয়ে এগুলো একটা রিপোর্ট তৈরি করতে হবে। যদি বিশৃঙ্খল তথ্য হয় তাহলে কিন্তু এটা রিপোর্ট তৈরি করা অত্যন্ত কষ্টকর হবে। এরপরে যে কাজটি করতে হবে সেটা ফলাফল বিশ্লেষণ করতে হবে। যে তথ্যগুলো পাওয়া গেল এবং এর মাধ্যমে যেগুলো টেবুলেশন করা হলো, সাজানো হলো, সেগুলোকে বিশ্লেষণ করে দেখতে হবে যে এখানে অ্যাকচুয়ালি শ্রমিক বা কর্মীদের মনোভাবটা কেমন, এর ভিতর থেকে কি কি ইঙ্গিত বের হয়ে আসে এইটি এখান থেকে বের করতে হবে। এবং এরপরে যেটি আসে সেটা হলো প্রত্যুত্তর সরবরাহ করতে হবে। অর্থাৎ জরিপে অংশগ্রহণ কর্মী সাধারণকে যে এদের উপর জরিপ পরিচালনা করে যে ফলাফল পাওয়া গেল এটির উপরে কর্মীদের প্রত্যুত্তর জানাতে হবে যে আসলে তারা যে তথ্যটা দিয়েছে এটা কতটুকু বা মতামত কতটুকু সময়োপযোগী বা সঠিক হয়েছে, প্রত্যুত্তর তাদেরকে জানাতে হবে। এইটিও একটি পদক্ষেপ। এরপরে যেটি রয়েছে সেটা হলো কার্যকর পদক্ষেপ। অর্থাৎ কার্যকর পদক্ষেপ বলতে যেটা বলা হচ্ছে সেটা হলো যে যে ফলাফলগুলো পাওয়া গেল সে অনুসারে গবেষকের সারাংশ বা সুপারিশ প্রতিবেদন পেশ করবেন এবং পরামর্শ অনুযায়ী করণীয় নির্ধারণের মতো, অর্থাৎ যা ফলাফল পাওয়া গেল সেটা প্রতিবেদন আকারে প্রকাশ করে এগুলো পরবর্তীতে
পেশ করতে হবে এবং এই ব্যাপারে প্রয়োজনীয় অর্থাৎ যদি কোনো কর্মসূচি গ্রহণ করা প্রয়োজন পড়ে কর্মীদের কার্য সন্তুষ্টি বৃদ্ধির জন্য তার জন্য পদক্ষেপ নিতে হবে এবং এই ফলাফলে এই যে জরিপের ফলাফল এইটি কিন্তু এই জরিপের যে ফলপ্রসূতা এইটা কিন্তু প্রমাণ করে। সর্বশেষে যে বিষয়টি আসে সেটি হলো যে এই ফলাফলগুলো পর্যবেক্ষণ করতে হবে। যে এই জরিপ থেকে যে ফলাফলগুলো হলো এগুলো পর্যবেক্ষণ করে দেখতে হবে যে আসলে প্রতিষ্ঠানের সার্বিক অবস্থা সম্পর্কে কর্মীদের মনোভাব কেমন। তো শিক্ষার্থীরা অনেক কিছু আলোচনা করা হলো। সর্বশেষে আমরা আরেকটি বিষয় আলোচনা করে আজকে আলোচনা শেষ করব। সেটি হলো বাংলাদেশে কার্য সন্তুষ্টি স্তর কেমন সেটি নিয়ে আমরা আলোচনা করব। তো আমাদের দেশে যে কর্মকাণ্ড অর্থাৎ যে চাকরি-বাকরি বা এগুলো মানুষের যে কর্মসংস্থান রয়েছে এটি সরকারি, বেসরকারি, বিদেশি বা যৌথ উদ্যোগ এরকম বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানের অস্তিত্ব আমরা লক্ষ্য করে থাকি। তো সরকারি সংগঠনে যারা কাজ করেন তারা সাধারণত সন্তুষ্ট থাকেন। তারা মনে করেন যে প্রতিষ্ঠান লাভ হোক আর না হোক তারা বেতন পাবেনই। তাদের ভবিষ্যতে তাদের পেনশন, গ্র্যাচুইটি এগুলো তারা পাবেনই। তাদের নিশ্চয়তা আছে, ফলে তাদের সন্তুষ্টি মাত্রা বেশি থাকে। পাশাপাশি বেসরকারি সংগঠনে বর্তমানে যা অনেক পর্যাপ্ত সংখ্যক কর্মী এখানে জড়িত আছে এবং বর্তমানে বেসরকারি প্রতিষ্ঠানের বেতন খাতও অনেক উঁচু। এখানে চাকরির নিশ্চয়তা আছে। তবে মুষ্টিমেয় কিছু প্রতিষ্ঠানে অবসর ভাতা বা এগুলো প্রচলিত আছে। তো আপাত দৃষ্টিতে এই প্রতিষ্ঠানগুলোতে আমরা কার্য সন্তুষ্টি বেশি আমরা লক্ষ্য করে থাকি। পাশাপাশি রয়েছে বিদেশি মালিকানাধীন সংগঠন। আমাদের দেশে বিদেশি মালিকানাধীন সংগঠনের সংখ্যা দেশি সংগঠনের তুলনায় খুব একটা কম নয়। এখানে অনেক সংগঠন রয়েছে যারা একচেটিয়া ব্যবসা করছে এবং এদের যারা কর্মরত কর্মীরা আছে এদের বেতন ভাতা ভালো, অন্যান্য সুবিধাও ভালো, প্রশাসনিক কাঠামোও ভালো, শৃঙ্খলা ভালো, ফলে সন্তুষ্টি স্তরটা কিন্তু মোটামুটিভাবে ভালো। পাশাপাশি যে যৌথ উদ্যোগের সংগঠন রয়েছে, বাংলাদেশের সম্প্রতি বেশ কিছু ব্যবসা সংগঠন এরকম প্রতিষ্ঠিত হয়েছে। এটার কিছু সংখ্যক মালিক রয়েছে বিদেশি, আবার অধিকাংশই বাংলাদেশি। এখানে বেতন কাঠামো, ভাতা সুবিধাদি ও অনেক ভালো, অভ্যন্তরীণ ব্যবস্থাপনাও অত্যন্ত ভালো এবং সুযোগ সুবিধা অন্যান্য প্রতিষ্ঠান থেকে খুব একটা খারাপ নয়, মোটামুটি ভালোই। ফলে আমাদের দেশে এই সমস্ত সংগঠনে যারা জড়িত আছেন তাদের কর্মসন্তুষ্টির স্তর মোটামুটি ভালো বলে আমরা ধরে নিতে পারি। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এই ৭ম অধ্যায়ের বাকি অংশের উপর আলোচনা করলাম, কার্য সন্তুষ্টির উপর আলোচনা করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আগামী ক্লাসে আমরা ৮ম অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব। আজকে এই পর্যন্তই। সবার সুস্থতা কামনা করে আজকে এই পর্যন্ত শেষ করছি। আল্লাহ হাফেজ। আর পাশাপাশি তোমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে রিকমেন্ডেড যে বুকগুলো আছে এগুলো তোমরা ফলো করে পড়াশোনা করবে। ধন্যবাদ।